এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আমি আজ স্কুল থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। আজ স্কুলে অনুষ্ঠান থাকার জন্য তাড়াতাড়ি ছুটি দিল, তাই আমি তাড়াতাড়ি বাসায় এসে দেখি আম্মু নেই। আম্মুর রুমে গেলাম, ফোন নিয়ে গেম খেলবো তাই। গিয়ে দেখি আব্বু একটা মেয়ের ছবির দিকে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলছে। আমি আব্বুর পিছন থেকে বললাম যে, আব্বু আন্টিটা খেয়ে। আব্বু আমাকে দেখে খুবই চমকে গেছে। আশা করিনি যে আমি এইভাবে আসবো আর আব্বুকে এটা জিজ্ঞেস করব। তখন, তুই এখানে স্কুল থেকে পালিয়ে এসেছিস? আরে না, আজ তাড়াতাড়ি ছুটি দিল। বলে না যে আন্টিটাকে। তোর জানতে হবে না, তুই এখান থেকে যা। দেখো আমি কিন্তু এইসব বুঝি, আর তুমি যদি আমাকে না বলো তাহলে আমি আম্মুকে বলবো এই কথাটা। তোর বাবাকে ব্ল্যাকমেইল করছিস তুই? যা বাবু তুমি, আমি সত্যি কথাটা জানতে চেয়েছি। আচ্ছা তাহলে শোন, আমি তখন তোর মতোই ছোট ছিলাম। আমরা একসাথে স্কুলে যেতাম। ও আমার সাথে আমার বাসায় থাকতো। মাঝে মাঝে তোর দাদি আর এই আন্টির আম্মু বান্ধবী ছিল, তারা বেস্ট ফ্রেন্ড ছিল। তাই তারা ঠিক করলো যে আমাদের বিয়েটা দিয়ে দিতে। এতে আমরা দুজনেই খুশি ছিলাম। আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম, একে অপরকে ছাড়া থাকতে পারতাম না। তাই আমাদের 21 বছর হলে বিয়ে দিয়ে দেবে। আমার থেকে সব থেকে বেশি ও খুশি ছিল। আমি ওর জন্য সব করতাম। তখন এখনকার মতো স্মার্টফোন ছিল না, তাই কথা বলার সময় মুখ দেখতে পারতাম না। তাই দুজন একসাথে পার্কে যেতাম, স্কুল লাইফ একসাথে পার করলাম। তারপর কলেজে উঠে দুজন আবার একসাথে। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। ওর গান গাইতাম আমি, ও খুবই খুশি হতো শুনে। আমরা কলেজে পড়া অবস্থায় অনেকবার ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াতাম। একদিন সেটা ধরা পড়ে যায়, কিন্তু আমাদের কিছুই বলা হলো না, কারণ আমাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু তার হলো না। কলেজ পাশ করে আমরা ভার্সিটিতে উঠলাম। তখন আমাদের বিয়ে হওয়ার কথা, কিন্তু তোর এই আন্টির আম্মু মারা যায়। তোর পরিবারে তোর ছোট বোন আর ওর আম্মুই ছিল, কিন্তু ওর আম্মুর মরে যাওয়ার পর ও আমাদের বাসায় থাকতো, সাথে ওর ছোট বোনও। ওর আব্বু ছিল না, ওর জন্মের আগেই মারা যায়। আমরা তখন অত ধনী ছিলাম না, মানে একদমই ছিল না। পরে একদিন ওর বোনটা অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা গেল যে ওর মাথায় টিউমার। অপারেশন করতে অনেক টাকা লাগবে, যা আমরা দিতে পারতাম না। তার কারণ আমাদের খাবার ঠিক মতো জোটে না। তাও আব্বু তার জমি বিক্রি করে দেওয়ার চিন্তা করেছিল, কিন্তু তোর এই আন্টি সেটা কোনোভাবেই সহায় করেনি। তাই সে একটা বড় লোকের ছেলেকে বিয়ে করে আর তার বোনকে নিয়ে যায়। আমাকে একা ফেলে চলে যায় সে। আমি খুব কষ্টে ছিলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আব্বু আমার বিয়ের কথা ভাবলো। তখন তোর আম্মুর সাথে আমার বিয়েটা হয়ে যায়। ও আসার পর থেকে আমি তোর এই আন্টির কথা একেবারে ভুলে গেছিলাম। তোর মা আমাকে অনেক ভালোবাসতো, তাই হয়তো আর এখনো বাসে। তার কয়েক বছর পর তোর জন্ম। আমি একটা চাকরি পাই, কিন্তু আমি এত পরিশ্রম করি যে আজ আমি খুবই ধনী মানুষ। সব থেকে বড় বড় কন্ট্রাক্ট তোর বাবার কাছে আসে। তোর জন্মের কয়েক বছর পর তোর এই আন্টির সাথে দেখা হয়েছিল। সেদিন ওকে দেখে আমার চোখ দিয়ে পানি পড়লো। আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন ওর সাথে দেখা হয়। ও আমাকে বলে, সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি তা করা আমার একদমই উচিত হয়নি, কিন্তু আমি তোমাদের আর কষ্ট দিতে পারবো না। তখন এটা ছাড়া আমার বোনকে বাঁচাতে পারতাম না। সরি, ক্ষমা করে দাও আমাকে। সেটা পুরাতন কথা, ভুলে যাও। তা তোমার বর কই? ও অফিসে আছে, ও দেশের বাইরে থাকে। আমি আর আমার মেয়ে থাকি এখানে। ও আচ্ছা, তো এখানে আসছো যে? বেড়াতে আসলাম মেয়েটাকে নিয়ে। তুমি এখানে যে? আর ওটা কি সেই? হুম, ওই তোমার ভাবি। আর ওর কোলে যে ছেলেটা আছে সেটা আমার ছেলে। আমি দেখতে পারি? তোমাকে কোনোদিন মানা করিনি, এই বলে সে তাকে দেখতে যায়। তার মেয়ে তোর থেকে 3 বছরের ছোট। তখনও বলেছিল যে, আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেব। আমি চাই আমার মেয়ে তোমার ছেলেকে বিয়ে করো। তারপর থেকেই তোর বিয়ে এই আন্টির মেয়ের সাথে ঠিক হয়। আর আমি কিসের জন্য কাঁদছি জানিস?
না বললে কেমনে জানবো? কারণ ও আবার ফিরে এসেছে। কে এই আন্টি? আর এসে বলেছে তোর সাথে তাড়াতাড়ি বিয়েটা দিতে। কিন্তু আমি তো ছোট এখনো। তো আমি কি করব? তোর আম্মুকেও বলছি, তোর আম্মু বলল যে ভালো, তো তা করবে বিয়ে? তাহলে বল আমার কেমন লাগবে? আমি বিয়ে করব না। সেটা তুই মানা করতে পারবি না। শুনলাম মেয়েটা নাকি তোকে পছন্দ করে। কেমনে? ও তো আমাকে দেখেনি। দেখেছে, তোর আম্মু এর বাসায় গিয়েছিল আর তোর ছবি দেখিয়ে এসছে। তারপর থেকে এই মেয়ে জেদ ধরেছে যে তোর সাথে দেখা করবে। আমি হাওয়া। আব্বু ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। আমি সাথে সাথে পালিয়ে গেছি। আমি জানি কিছু একটা খারাপ হবে আমার সাথে, তাই আমি পালিয়ে আসি। এভাবে 2 বছর পর আমি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলাম। তখন আমার কলেজের আশেপাশে একটা বাড়ি ঠিক করা হলো। সেখানে আমি একা থাকতাম। মাঝে মাঝে আমার বড় আপু থাকতো। আমার আপু এবার ভার্সিটিতে পড়ে। আজ অনেক দিন পর কলেজে যাচ্ছি, কারণ আমি অসুস্থ ছিলাম, তাই কয়েকদিন কলেজে যেতে পারছিলাম না। আজ গিয়ে আচ্ছা মতো বকা খেলাম বন্ধু বান্ধবীর কাছ থেকে। তারা আমাকে বলল, তুই প্রেম করিস আর আমাদের বলিস না? আরে আমি আবার কখন প্রেম করলাম? আমি ভয়ে ভয়ে আছি, কি করব বুঝি না। এদিকে স্যারও নাকি বলল, তোমাকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি যে এত খারাপ তা আর জানতাম না। আমি সেদিনের মতো ক্লাস করে বাসায় যাচ্ছিলাম। তখন রাস্তায় একটা মেয়ে আমার হাত ধরে বলছে, চলুন তাড়াতাড়ি চলুন। কোথায় যাব? আরে চলুন তো, তারপর বলবো। আমিও চলা শুরু করলাম। ওয়েট, আমি কেন ওর সাথে যাচ্ছি? আর কোথায় বা যাচ্ছি? আমি কেন ওর সাথে চলা শুরু করলাম? আমি থেমে বললাম, আমি যাব না। কেন? আমার গার্লফ্রেন্ড আছে। তাহলে ব্রেকআপ করে ফেলেন। আমি পারবো না। বেশি কথা বললে মুখ ভেঙে দেব। চুপ। আমি চুপ করে আছি। মেয়েটা ব্যাগ থেকে কি যেন বের করতে যাচ্ছিল। তখন আমি বিদ্যুতের গতিতে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আপু পেন্টিং করছেন। আমাকে হাঁপাতে দেখে বলল, কি হয়েছে তোর? পাগল কুকুর তাড়া করেছিল নাকি? আরে না না, একটা মেয়ে। ও আচ্ছা। আরেকটা কথা বলেনি, আমার মামাতো বোন, নিজের বোন না। যাই হোক, বিকেলে ঘুরতে বের হলাম। দেখি ওই মেয়েটা আমার পিছনে পিছনে চলে আসলো। এটা কি হলো? তখন মেয়েটা আমার পিছন পিছন আসছে। আমি থেমে গেলাম, ও থেমে গেল। আমি আবার চলা শুরু করলাম, মেয়েটাও চলা শুরু করলো। পার্কে চলে আসলাম, একটা বসার জায়গা পেলাম, বসে গেলাম। তখন মেয়েটাও আমার পাশে এসে বসলো। কিছুক্ষণ পর আমি চলে যাব। তখন মেয়েটা আমার হাত ধরে আবার বসালো। এবার আমার প্রচুর রাগ ধরছে। আমি ওকে কিছু বলতেও পারছি না, আশেপাশে মানুষ আছে। তখন মেয়েটা বলল, আমাকে আপনার ভালো লাগে না? না। কেন? আমি তো অনেক সুন্দর, আমার দিকে তাকিয়ে দেখেন একবার। দেখলাম তো। তো মানে আপনি আমাকে ভালোবাসবেন? পারবো না। কেন কেন কেন? আপনার সাথে আজই দেখা হয়েছে, তাহলে আমি ভালোবাসবো? তার মানে কয়েকদিন আগে দেখা করলে আমাকে মেনে নিতেন? ভেবে দেখতাম। আমাকে কিছু খাওয়াবেন না? না, আমার কাছে টাকা নেই। মিথ্যুক, আমি জানি আপনার বাবার অনেক টাকা। তার মানে আপনি আমাকে টাকার জন্য ভালোবাসেন? আরে তা কেন হবে? আমি কি সেটা একবারও বলেছি? না, তা বলেননি। আপনি আমাকে ভালোবাসেন, তাই না? এই কথা আপনি আপনার মাকে বলতে পারবেন? তাহলে চলেন। কোথায়? আপনার বাসায়। সত্যি? ও আমাকে ওর বাসায় নিয়ে যাচ্ছে। আমি ভাবছি যে এত ছোটো মেয়ে আমার সাথে প্রেম করবে, আবার ওর আম্মু কিছু বলবে না? আজব তো। আমি যাওয়ার পর দেখি একটা মহিলা দরজা খুলল। বাসাটা আমাদের বাসার মতোই বড়, কিন্তু যে দরজা খুললো তাকে দেখে আমার মরা মরা ভাব। কারণ এটা তো আমার বাবার এক্স। আমি মরছি। আবার আমি পালাতে যাব, তখনই বলল, ও দাঁড়াও, তোমার সাথে কথা ছিল। না আন্টি, পরে একদিন। আমি যে আজকে। ওয়েট, তুমি আমাকে চেনো নাকি? চিনি। আব্বু সব বলেছে আপনার ব্যাপারে। ও তাহলে তো ভালোই হলো। তাহলে ভিতরে আসো। আচ্ছা, এত করে যখন বলছেন তখন ঢুকেই পড়ি। আমি বসলাম, আমাকে খেতে দিল, কিন্তু আমি ভয়ে ভয়ে আছি, কারণ আন্টি মেয়েটা আমার একদম কাছে এসে বসে আছে। আন্টি বলল, কেমন আছো? এই তো আন্টি, আছি কোনো রকম। তোমার আব্বু কেমন আছে? ভালো। তা আমার ব্যাপারে সব কিছু জানো?
সব আব্বু বলেছে। ও আচ্ছা, তা আমার মেয়েকে কেমন লাগলো তোমার? ভালোই, কিন্তু কিন্তু কি? ওকে একা একা কোনো জায়গায় যেতে দেওয়া ঠিক না। ও এখনও ছোট। শুনলাম ও নাকি আমার কলেজে গিয়েছিল। ওখানে ওর একদমই যাওয়া উচিত হয়নি। যদি ওর কিছু হয়ে যেত তখন কি হবে? বাহ, তুমি এখন থেকে আমার মেয়ের চিন্তা করতে শুরু করেছো? না করলে যে হিটলার বাবা আমাকে পিটাবে। কিছু বললে? না তো, কই কিছু বলিনি তো। তাহলে আমার মেয়েকে তুমি বিয়ে করতে রাজি? না, এখনও রাজি হইনি। কেন কেন? আগে ওর সাথে সময় কাটাবো তারপর। আচ্ছা, যেটা ভালো মনে হয় তাই করো। আচ্ছা। আরও অনেক কথা বলা হলো। আব্বুর ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করলো। জানি এখনও একটু একটু আব্বুর কথা মনে পড়ে। আমি ওখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত থাকলাম। তারপর বাসায় চলে আসলাম বিদায় নিয়ে। বাসায় এসে আব্বুর কাছে অস্থির বকা খেলাম। ওই নবাবজাদা, এখন বাসায় আসার সময় হলো? আব্বু রেগে যাচ্ছ কেন? রাখছি মানে? সারাদিন কোথায় কাটিয়ে এলি? আন্টির বাসায়। কোন আন্টি? তোমার এক্স। তারপর যখন বললাম আমি আন্টির বাড়ি গিয়েছিলাম তখন আব্বু শান্ত হয়ে গেছে। রাত হয়ে গেছে, পড়াশোনা করে খাওয়া শেষ করে ঘুমাতে যাবো তখন কে জানি আমাকে ফোন দিল। আমি দৌড়তি অবাস থেকে বলতে লাগলো, আমার হবু বর কি করে? তোমার কথা ভাবে। সত্যি? না, ঘুমাবো এখন, রাখো। প্লিজ একটু কথা বলো। পারবো না, আমি ঘুমালাম, কাল কথা হবে। এই বলে ফোন কেটে দিলাম। আলগা পিড়িতে একদমই ভালো লাগে না। জানি না আব্বু কী করছে। আব্বুকে একা একা রেখে আসাটা ঠিক হয়নি। হ্যাঁ, এখন আমি আব্বু আম্মুর বাসায় আছে। ওই বাসায় আপু একা ভয় পাবে কিনা জানি না। ফোনও দিলাম না, যদি ভয় পেয়ে যায়। ঘুমালাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা মেয়ে আমার টেবিলে বসে কী জানি করছে। আমি যতদূর জানি আমাদের বাড়িতে আমরা 3 জন ছাড়া আর কেউ থাকে না। আমি পিছন থেকে ডাক দিলাম, ও হ্যালো, কে আপনি? ও, তুমি উঠে গেছো? তুমি তুমি এখানে কি করছো? কেন, আমি আমার হবু বরের বাসায় আসতে পারি না? না, এখানে কেন আসছো? আমরা আজ থেকে একসাথে পড়তে যাব। তুমি কলেজে যাবা, আমি স্কুলে। আর আমাকে তুমি স্কুলে দিয়ে তারপর কলেজে যাবা। আবার আসার সময় আমাকে বাসায় দিয়ে আসবা। আ- মামার বাড়ি আবদার? পারবো না আমি। আঙ্কেল বলেছে এখন তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। খাইছে রে, খাইছে। এই মেয়ে তো খুব চালাক। ছোটো হলে কি হবে, মাথায় অনেক বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব আমি। তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসি। ও চলে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি ও বসে আছে খাবারের টেবিলের সামনে। আমি খাবো এখন, ও নাকি খাবে। ও বাসায় খেয়ে আসলেই তো পারতো। আমার এখানে কেন? যাই হোক, খাওয়া শেষ করে বিদায় নিয়ে চলে গেলাম। আমি ধনী হলেও আমি অত ভাব নিয়ে চলি না। রিক্সায় বসলাম। নীলাও বসলো। হ্যাঁ, ওর নাম নীলা। আমার সাথে একেবারে লেগে আছে। যে কেউ দেখে বলবে ওরা স্বামী স্ত্রী। চলে গেলাম ওর স্কুলে। ওকে নামিয়ে দিয়ে আমি কলেজে গেলাম। যেতে একটু লেট হয়েছে। গিয়ে দেখি সবাই বাস নিয়ে দাঁড়িয়ে আছে। কেন, এখানে কোনো অনুষ্ঠান হবে নাকি? আমি ওদের কাছে যেতেই ওরা আমাকে দাওয়া করলো। আমি দৌড়াতে দৌড়াতে হয়রান। কি করি এখন? ওদের বললাম, দাঁড়া দাঁড়া, তোরা আমাকে দাওয়া করছিস কেন, সেটা তো বল। তুই সত্যিই জানিস না কেন? না। এই দেখ। ওরা আমাকে ছবি দেখালো কয়েকটা। যেমন কাল আমি নীলার সাথে পার্কে বসেছিলাম, আবার আজ রিক্সায় একসাথে বসেছিলাম। দেখে আমার অবস্থা খারাপ। তখন ওরা বলল, এসবের মানে কি? সেটা অনেক লম্বা একটা ঘটনা, পরে বলবো। এখন বল, না হলে তোকে মেরে মেরে লম্বা বানাই দিব। চুপ কর, বাঘ এখান থেকে, রাগাস না আমাকে। এমনিতে ওই মেয়ের জন্য অনেক রাগ আমার। আবার তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে খবর আছে। ওরা ভয়ে পালিয়েছে। আগেই বলেছিলাম আমি ধনী, কিন্তু আব্বু এসে বলে গেছে যদি আমার ছেলের কিছু হয় তাহলে কাউকে ছাড়বো না। আব্বুর জন্য বেঁচে গেলাম। ক্লাস শেষ করে বাসায় আসলাম। এসে নীলার কথা তো ভুলে গেছি। না থাক, 2টা বাজে। এতক্ষণ মনে হয় বাসায় চলে গেছে। আমি ঘরে এসে ওয়াশরুমে ঢুকবো তখনই আমার ফোনে কল আসলো। আমি ধরলাম। অবাস থেকে বলল, হ্যালো ওহি, তুমি কোথায়? আমি তো বাসায়। ওহি, নীলাও কি তোমার সাথে আছে? না তো, কেন? ও বাসায় নাই? না তো, এখনো তো বাসায় আসেনি। আচ্ছা ঠিক আছে আন্টি, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই বলে ফোনটা কেটে দিলাম। আর ওয়াশরুমে যাওয়া হলো না। আমি সরাসরি ওর স্কুলে চলে গেলাম। দেখি ও দাঁড়িয়ে আছে স্কুলের সামনে। আমি ওর কাছে যেতেই, এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমি তো বাসায় গেছিলাম, কিন্তু তুমি বাসাও যাওনি কেন? আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, ভাবলাম তুমি আমাকে নিতে আসবে।
কিন্তু তুমি তো আসলে না। আমি ভাবলাম তুমি চলে গেছো, আর আমার জন্য অপেক্ষা করা লাগবে কেন? আর এখানে বেশিক্ষণ থাকলে কেউ যদি তোমাকে তুলে নিয়ে যেত তখন কি হতো? আমার এতই যখন চিন্তা করো, তাহলে আমাকে ভুলে তুমি বাসায় গেলা কেন? বাদ দাও, চলো বাসায় যাই। আমি ওকে সোজা আমার বাসায় নিয়ে গেলাম। ওর বাসা অনেক দূরে, আর ও এখানকার জায়গা তেমন চেনে না। আসছে 2-3 বছর হলো, তাও ও বাইরে বের হয় না। আমি বাসায় গিয়ে আন্টিকে ফোন করে জানিয়ে দিলাম। আমি গোসল করতে গেলাম, গোসল শেষ করে তোয়ালে পরে বাইরে বের হলাম, দেখে নীলা সামনে দাঁড়িয়ে আছে। আমাকে থেকে মুখ লুকিয়ে নিল। তখন আমি তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরে নিলাম। ও এখনও চোখ বন্ধ করে আছে। আমি ওকে চোখটা খুলতে বললাম। ও আমাকে দেখে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে। থাক থাক, আর বলতে হবে না। তুমি এখানে কেন? কেন, আমি কি আমার বরের ঘরে আসতে পারি না? না, পারো না, আমাদের বিয়ে হয়নি, তাই তুমি আসতে পারবে না। তাহলে গেলাম আমি, তুমি থাকো তোমার ঘর নিয়ে। আরে আমি তোমাকে বাসায় দিয়ে আসি, তুমি একা একা যেতে পারবে না। পারবো, এর আগে অনেকবার গেছি। ও চলে গেল, আমার কোনো কথা শুনলো না। আমি তো ওর ভালোর জন্যই বললাম। ও কেন বোঝে না? আমি যদি কিছু ভুল করে ফেলি তাহলে ও সহ্য করতে পারবে না, তাই ওর সাথে এরকম ব্যবহার করি। ও যদি আমার মনের কথা বুঝতো তাহলে অনেক ভালো হতো। আমি ঘুম দিলাম। রাত্রে ঘুমানোর সময় নীলার সাথে কথা বললাম। কথা বলার শেষে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে, নীলাও চলে আসছে। এভাবেই চলছে প্রতিদিন। এভাবে 3 মাস কেটে গেল। আমি ওকে প্রচুর ভালোবেসে ফেলেছি। একদিন আমাদের পিকনিক ঠিক হলো কলেজ থেকে। নীলাকে নিয়ে যেতে পারলাম না, কারণ ও ছোট। সেখানে অনেক মজা হলো। আমার একটা বান্ধবী অনেক সুন্দর দেখা যায়, সব ছেলে ওর সাথে প্রেম করতে চায়, কিন্তু ও করে না। ও বলে শুধু বন্ধু হয়ে থাকলে থাকো, না হলে নাই। সেদিন ও আর আমি সেলফি উঠালাম, এমনভাবে যে ও মজা করে আমার গালে কিস করেছে। তখন সেলফিটা তুলে ও নিজেই আমার ফোন দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি তো এখন ভয় হয়ে আছি, নীলা কী ভাববে। হ্যাঁ, ওর ফেসবুক আছে, কিন্তু আমি একমাত্র ফ্রেন্ড। আমি সেটা আর কারোর সাথে কথা বলে না। আমরা সবাই পিকনিক থেকে ফিরে বাসায় চলে আসলাম। চলুন এদিকে কি হচ্ছে দেখি। নীলা বসে বসে আমার কথা ভাবছে, কিন্তু আমি তো ওর কাছে নাই, তাই ও ফেসবুকে ঢুকে আমাকে মেসেজ দিবে। তখনই ওই ছবিটা ওর সামনে এসে পড়ে। ও থমকে যায়, পরে ও দেখে কান্নাকাটি করলো। তারপর, আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, আর তুমি আমার সাথে এরকম কেন করলে? বলতে পারতে আমি তোমাকে না আরেকজনকে ভালোবাসি, কিন্তু তুমি তা বলনি। তুমি আমার মনে কষ্ট দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারো তাহলে তাই হবে। এই বলে নীলা অনেক কান্নাকাটি করার পর ঘুমিয়ে গেছে। এদিকে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নীলাকে ফোন দিলাম, ধরলো না। অনেকবার দেওয়ার পরও ধরলো না। পরে আন্টিকে ফোন দেওয়ার পর জানতে পারি ও ঘুমিয়ে গেছে, তাই ওকে আর ফোন দিলাম না। রাতে 12টায় নীলাকে ফোন দিব কথা অনুযায়ী দিলামও, কিন্তু ও আমার ফোন কেটে দিচ্ছে। আমি ভাবলাম ওকে হয়তো নিয়ে যায়নি, তাই আমার উপর রাগ করছে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি দেরি হয়ে গেছে, কিন্তু আমাকে তো নীলা ডাক দেয়। আজ নীলা আসেনি কেন? আপুকে জিজ্ঞেস করলাম, আপু নীলা আসেনি? ও তো আসেনি। আমি ভাবলাম ওর রাগ হয়তো কমেনি এখনো। আমি কলেজে গিয়ে মন খারাপ করে বসে আছি। কলেজ শেষ হওয়ার পর আমি তাড়াতাড়ি করে চলে গেলাম। নীলার স্কুলের সামনেও দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গেলাম, ও কিছু বলল না। পরে ও একটা গাড়ি করে চলে গেল। এটা কি হলো? ও আমার সাথে কোনো কথাই বলছে না, আবার আমাকে এভাবে ইগনোর করে চলে গেল। হয়তো রাগ কমেনি এখনো। এইভাবে আরও কয়েকদিন চলে গেল। নীলা আমার সাথে কথা বলে না, আমাকে ইগনোর করে চলে। আজ ফেসবুকে ঢুকে দেখি নীলা একটা ছেলের সাথে পিক তুলেছে। আমার দেখে খুব খারাপ লাগলো। ও না আমাকে ভালোবাসতো, তাহলে এরকম কেন হয়ে গেল? আমি ওর বাসায় চলে গেলাম। আন্টি বললে ও রুমে আছে। আমি রুমে চলে গেলাম। এদিকে ও ফোনে কারোর সাথে কথা বলছে, আর আমাকে দেখে বলল, ভাইয়া একটু বাইরে যাবেন, আমার জরুরি কথা বলছিলাম। এটা কি হলো? এ আমার নীলা হতে পারে না। আমি ওর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললাম। ও আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো, তারপর বলল, আপনি এটা কি করলেন? জানেন আমি কার সাথে কথা বলছিলাম? নীলা তুমি এত বদলে গেলে কেমনে? আমি ঠিক আছি। আমাকে আপনি করে বলছো, আগে তুমি করে বলতা। আর আমাকে না তুমি ভালোবাসো, সেটার কি হলো? চুপ, একটাও বাজে কথা বলবেন না। আমি তখন ছোট ছিলাম, তাই ওসব বলতাম। আর হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি না, আমি আরেকজনকে ভালোবাসি। এটা তুমি কি বলছো?
তোমার আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে সেটা বলে গেলে নাকি? না, ভুলিনি। আপনি আমার বাবাকে বলে দিবেন আমি আপনাকে বিয়ে করব না। আমি বলতে পারবো না, কষ্ট পাবে আব্বু। তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝলেন? আপনি যদি আমার সাথে জোর করার চেষ্টা করেন তাহলে আমি পালিয়ে যাব। আমি জানতাম না ও আমাকে এত ঘৃণা করে। আমি ওকে এত ভালোবাসলাম আর ও আমাকে এভাবে কষ্ট দিতে পারলো। আমি সেখান থেকে চলে যাব, তখন যাওয়ার আগে বলে আসলাম, নীলা জানো, তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন তোমাকে অনেক ভালোবেসে ফেলি, আর তার জন্যই সবসময় তোমার কথা ভাবতাম। তোমার যাতে ক্ষতি না হয় তার জন্য আমি তোমার সাথে ঠিকমতো কথা বলতাম না। আমি জানতাম না যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে প্রথমে বলে দিলেই পারতে। এইভাবে আমাকে কষ্ট দিলে কেন? আমি গেলাম, ভালো থেকো তুমি। তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি জানতাম না যে তুমি আমাকে ভালোবাসো না। আমি আর কোনো দিন তোমার সামনে আসবো না, আর মরার পর আমার লাস্টও তুমি দেখতে পারবে না, এটা গ্যারান্টি দিলাম। এই বলে আমি চলে আসলাম। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আন্টি বললো থাকতে, কিন্তু আমি কেন থাকবো? সেখান থেকে চলে আসলাম। রাস্তায় হাঁটছি, প্রচুর বৃষ্টি পড়ছে। আমি একটা বড় গাছের নিচে এসে দাঁড়ালাম। তখন আমার পাশে একটা মেয়েও এসে দাঁড়ালো। চুপচাপ, বৃষ্টি হচ্ছে খুব। তখন মেয়েটা বলল, যাবেন কোথায়? হোটেলে? কেন, আপনি অন্য জায়গায় যেতে চাইছিলেন? আজব তো, আমি আপনার সাথে কেন যাব? এমনি তো আমার মন ভালো না। চিন্তা করবেন না, আপনার সব কষ্ট আমি দূর করে দেব। আপনি আমার সাথেই চলুন। পারবো না, আপনি অন্য কাউকে খুঁজে নিন। না, অন্য কেউ আপনার মতো আমাকে মজা দিতেই পারবে না, যেমনটা আপনিই দিতে পারবেন। মানে আমি কেমনে পারবো? তার আগে আমার সাথে চলুন। আমাকে মেয়েটা কোথায় জানে নিয়ে গেল, একটা হোটেল। সেখানে 7 দিনের জন্য রুম বুক করলো মেয়েটা, আর আমার টাকা দিতে হলো। ও আমাকে করে নিয়ে গেল। তারপর আমি শুরু করব না আপনি শুরু করবেন? আমি পারবো না, আপনি অন্য কাউকে খুঁজে নেন। বললাম তো, আপনি ছাড়া আমাকে কেউ মজা দিতে পারবে না। এই বলে মেয়েটা তার শরীরের সব কাপড় এক এক করে খুলে ফেললো। আমার দিকে এগিয়ে আসছে, আমি অন্যদিকে তাকিয়ে আছি। ও এসে আমার মাথাটা তার বুকের কাছে জড়িয়ে ধরলো। আমি আর থাকতে পারলাম না, ওর নেশায় আমিও ডুবে গেলাম। তারপর আমাদের মধ্যে কি হলো তা আপনারা তো বুঝতেই পারছেন। 1 ঘন্টা পর বললাম না, আপনি আমাকে অনেক মজা দিতে পারবেন। চলেন এখন গোসল করি। এই বলে আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। গোসল করে এসে কাপড় পরে খেতে গেলাম। খাওয়া শেষ করে এসে শুয়ে পড়লাম। তখন আমাকে কিস করলো আর বলল, আবার শুরু করবেন নাকি? না, আমাকে একটু রেস্ট দাও, আমি ঘুমাবো। যখন ঘুম থেকে উঠে তখন দেখি যে আমার ফোন আর টাকা পয়সা কিছুই নেই। মানে মেয়েটা চুরি করে পালিয়েছে। আমি আবার বাসায় চলে আসলাম। রাত অনেক হয়েছে, প্রায় 1টা বাজে। আমি কলিং বেল চাপ দিলাম। আপু দরজা খুললো। ও রাত জেগে পড়াশোনা করে। আমি ভিতরে ঢুকে গেলাম। তখন বলল, কোথায় ছিলে এতক্ষণ? বাইরে কাজে গিয়েছিলাম। ও আচ্ছা, বসো, আমি খেতে দিই। আচ্ছা। আমি খাওয়ার টেবিলে বসে পড়লাম। আপু খেতে দিল। তখন আপু খাবার বেড়ে দেওয়ার সময় আমার কাছে এসে কি যেন শুকলো। তখন বলল, তোমার শরীর থেকে এরকম গন্ধ বেরোচ্ছে কেন? কীরকম আবার? তুমি কোথায় ছিলে? বাইরে ঘুরতে গেছিলাম। তোমার শরীর থেকে মেয়েদের গন্ধ বেরোচ্ছে। তুমি সত্যি কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করনি? আরে না না, ছিছি, কি যে বলো না। আমি গেছিলাম বিউটি পার্লারে আমার বান্ধবীর সাথে। তখন মনে হয় ওখানে কারো গন্ধ আমার গায়ে আসছে। ও আচ্ছা, আমারই ভুল ছিল, সরি। অসুবিধা নেই। তখন আপু আবার আমার প্যান্টের পকেটে সিগারেটের প্যাকেট দেখতে পায়। তখন আমাকে বলল, তুই এইসবও খাস? না না, আমি খাই না। তাহলে এটা তোর কাছে আসলো কেমনে? সত্যি কথা বলতে আমিও জানি না। আমি যতটুকু জানি মেয়েটার কাছে এরকম প্যাকেট ছিল। তখন মেয়েটাই প্যাকেটটা আমার প্যাকেটে ঢুকিয়ে দিয়েছে। আমি তো এই বিষয়ে কিছুই জানি না। তখন কি হয়েছিল তাই তো আমি ভুলে গেছি। আমি খাওয়া শেষ করে আমার রুমে চলে আসি। তখন প্যাকেটটা বের করে দেখি ওর মধ্যে কোনো বিড়ি টিড়ি নেই, আছে একটা চিঠি। চিঠিতে এরকম লেখা ছিল, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাকে না বলি আপনার টাকা নিয়ে নিলাম। সরি তার জন্য। আমি যদি আমার সমস্যার কথাটা বলতাম তাহলে আমাকে সাহায্য করতেন না। তাও আমাকে যদি খারাপ মনে হয় তাহলে এখানে ঠিকানা দেওয়া আছে, চলে আসেন। শুধু এইটুকুই লেখা ছিল। আমি গেলাম না। ফোন হারিয়ে গেছে, ভালোই হয়েছে। আমি শুয়ে আছি, নীলার কথা খুব মনে পড়ছে, কিন্তু ও তো ভালোই আছে অন্য কাউকে নিয়ে। আমি কান্না করলাম। তা করা ছাড়া আমার আর কিছু করার নেই। কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে আপু বলল, ওই তোমার ফোন বন্ধ কেন? সে বড় কথা না, তুমি একবার তুই বলো আবার তুমি বলো।
যে কোনো একটা কথা বলতে হবে। আগে বল, তোর ফোন বন্ধ কেন? হারিয়ে ফেলেছি তো ফোনটা। ও আচ্ছা, তোমার আব্বু আম্মু ফোন দিয়েছিল। তাড়াতাড়ি একটা ফোন কিনে তাদেরকে বলে দিও আমি গেলাম। কোথায়? কোথায় মানে? আমার বাসায়। ও আচ্ছা, যাও তাহলে। কেন, আমাকে যেতে দিবে না? না, দিতে চাইছিলাম না, কিন্তু যাও। দেখো, আমি তোমার থেকে বড়, আমার সাথে প্রেম করতে এসো না। আমি কি একবারও সেটা বলেছি? বলনি, কিন্তু আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো। তুমি জানো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে তোমাকে ভালোবাসবো? তাও ঠিক। আচ্ছা থাক তাহলে, দেখে শুনে থাকিস, কোনো অকাম করিস না। আর আমার রুমে যাবি না কিন্তু। আবার তুই করে চলে গেছে। আমি কলেজে গেলাম, কলেজ থেকে নীলের স্কুলে গেলাম, দেখলাম নীলা দাঁড়িয়ে আছে। আমাকে দেখলো ঠিকই, কিন্তু কোনো কথা না বলে চলে গেল। আমি ওর পিছন পিছন আসছি, তখন আমাকে একটা জায়গায় নিয়ে গিয়ে বলল, কাল না বললেন যে আমার সামনে কোনো দিন আসবেন না, তাহলে আজ আবার আসছেন কেন? আমি যে থাকতে পারছি না তোমাকে না দেখে। তোমাকে না পেলে আমি শেষ হয়ে যাব। চুপ করুন, এরকম ফালতু কথা আমি শুনতে চাই না। কিছু তো করতে পারেন না, আবার বড় বড় কথা। আমাকে ছাড়া নাকি বাঁচতে পারে না, ঢং দেখে আর বাঁচি না। তুমি আমার সাথে এরকম করছো কেন? আপনি চলে যান না কেন? আমার ভালো লাগে না আপনাকে। তাহলে আমি মরে গেলে তুমি খুশি হবে? হুম। আচ্ছা, তাহলে থাকো। আমি ওখান থেকে চলে আসলাম, রাস্তা দিয়ে হাঁটছি। তখন রাস্তা পার হওয়ার সময় বড় একটা জিনিস আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। আমি আশেপাশে কালো কালো দেখছি, তারপর আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল, তখন থেকে আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। আমার সারা শরীরের অবস্থা খারাপ। কিন্তু আমি এখানে কেন? একজন নার্স আসলো, এসে বলল, আপনার বাসা কোথায়? আমার বাসা? আপনার নাম কি? আমার নাম? আমার বাসা? আমার নাম? আমার বাসা? আমার কিছুই মনে পড়ছে না। আপনি শান্ত হন, অসুবিধা নেই। আপনার মনে হলে তখন বলবেন। আপনি এখন রেস্ট নিন। আমার কিছু মনে পড়ছে না কেন? আমি কোথায়? আর এখানে কেন? এটা কোন জায়গা? আর তখন মেয়েটাকে ছিল। আমি এখানে শুয়ে আছি কেন? আমার শরীরে ব্যান্ডেজ কেন? আমার কি হয়েছে? এসব ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা করছে। আবার চিল্লালাম। তখন আবার সেই নার্সটা আসলো, আমাকে শান্ত করার চেষ্টা করছে। তখন কে যেন আমাকে একটা ইঞ্জেকশন দিল। তারপর কিছু মনে নেই। রাত হয়ে গেছে, অনেক ঘুম ভাঙলো। দেখি ওই মেয়েটা বসে বসে ঘুমাচ্ছে। আমার ক্ষুধা লাগছে, জানি না আমার কি হয়েছিল আর আমি কতদিন ঘুমিয়েছিলাম। তখন আমি মেয়েটাকে ডাক দিলাম, এই মেয়ে, ওই হ্যালো। কি কি? ও ও ও, আপনি উঠে গেছেন? আমাকে কিছু খেতে দেওয়া যাবে? এখন তো বন্ধ দোকান, আর তেমন কোনো খাবার পাওয়া যাবে না। তাহলে আমি না খেয়ে মরে যাব। আমার কাছে আছে অল্প খাবার, কিন্তু আপনার মনে হয় চলবে না। কেন কেন? কারণ আপনি তো অনেক বড় লোক, আপনার কাছে অনেক টাকা ছিল যখন এখানে নিয়ে আসা হয়। তাহলে বাদ দেন, যা আছে তাই দেন। আচ্ছা দিচ্ছি। আমি খাবারগুলো খেলাম। কত ভালো লাগছে। এত ভালো খাবার আমি কতদিন যে খাইনি। আমি খাওয়া শেষ করে মেয়েটাকে বললাম, আচ্ছা আমি এখানে কতদিন ধরে আছি? তাও 23 দিন হলো কমাইছিলেন। কি? আপনার কি কিছু মনে পড়ছে? না। আচ্ছা তাহলে আপনার ছবি পেপারে ছাপাই দিলে আপনাকে যদি কেউ জানে তাহলে আপনার জন্য আসবে। প্লিজ এরকম করবেন না। কেন কেন? যদি আমাকে কেউ মারতে চায়, তাহলে আপনি বলেছিলেন আমি বড় লোক, তাহলে হয়তো টাকার জন্য কেউ হয়তো আমাকে মারতে চায়, তাহলে বড় সমস্যা হতে পারে। ঠিক বলেছেন আপনি। তাহলে এতদিন কোথায় থাকবেন? জানি না, আমার তো কোনো জায়গা নেই যাওয়ার মতো। তাহলে আমার বাসায় যাবেন? কেন কেন? তাহলে আপনার ভালো হবে, এখানেও বেশিক্ষণ থাকতে পারবেন না। আমার আর কি করার ওখানে? আরও 2 দিন থাকার পর মেয়েটা আমাকে একটা বাসা নিয়ে গেল, ছোট, একেবারে ছোট, বিছানায় একজন ঘুমানো যাবে। তখন মেয়েটা বলল, আপনি উপরে ঘুমান, আমি না হয় নিচে শুয়ে পড়ি। তা হয় না, এটা আপনার বাসা, আপনি শুয়ে পড়ুন, আমি না হয় নিচে শুয়ে পড়ি। কিন্তু আমার কথা না শুনে সে নিচে শুয়ে পড়ল। আমি আর কি করব, ওকে কুলে তুলে বিছানায় শুয়ে দিলাম। ও লজ্জায় লাল হয়ে আছে। আমি একটু মুচকি হাসলাম। আমি নিচে শুয়ে পড়ি। আমার হালকা হালকা করে মনে পড়ছে যে আমি বড় বাসায় থাকতাম একটা মেয়ের সাথে। আমার আরও অনেক কিছু মনে পড়ছে, কিন্তু আমার পরিবারের কাউকে মনে পড়ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম। শুক্রবার, তাই মেয়েটা আজ কাজে যাবে না। আমি বললাম, আপনি বলেছিলেন আমার কাছে অনেক টাকা ছিল, আমাকে কি দিতে পারবেন? আসলে আসলে কি?
আমি সব টাকা খরচ করে ফেলেছি। আসলে আমি ধার নিয়েছিলাম, সেগুলো শোধ করতেই টাকাগুলো ফুরিয়ে গেছে। বিশ্বাস করুন, আমি আর কিছু করিনি। এই 5,000 টাকার মতো আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনার ফোনটা দেবেন? কি করবেন? দিতে বলছি, দেন। এই যে নেন। আমি ফোনটা নিয়ে মেয়েটাকে বললাম, আচ্ছা আপনার নাম কি? শারমিন। ও আচ্ছা, আপনার বিকাশ আছে? হ্যাঁ আছে, কেন? আচ্ছা নাম্বারটা দিন। আমার ক্রেডিট কার্ড নেই, তাই বিকাশে টাকা দিতে হবে। আপনার কি সব মনে পড়ছে? না কিছু নেই, এখন যা বলছি তা মনোযোগ দিয়ে করবেন। বলেন। এখন বাইরে গিয়ে আপনার বিকাশের এই নাম্বারটা দিবেন এই জায়গায় গিয়ে, তাহলে আপনাকে 15 লক্ষ টাকা দেবে। আপনি সেটা নিয়ে চলে আসবেন। এত টাকা দিয়ে আপনি কি করবেন? যা বলছি তাই করবেন। আচ্ছা। মেয়েটা টাকা নিয়ে আসলো, আমি ওকে নিয়ে একটা জায়গায় গেলাম। সেখানে গিয়ে একটা ছোটো বাসা কিনলাম। হ্যাঁ, 20 লাখ টাকায় হয়ে গেছে। টাকার রুম 2টা, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। মেয়েটাকে বললাম, আজ থেকে এখানে থাকবেন আপনি। এখান থেকে আপনার যাওয়া আসা সুবিধা হবে। আমি পারবো না আপনার কাছ থেকে এগুলো নিতে। তাহলে আমার 75,000 টাকা ফেরত দিন। তাও পারবো না, আমার কাছে এত টাকা নেই। তাহলে যা বলছি তাই করেন, না হলে টাকাটা ফেরত দিন। শারমিনের কাছে কোনো উপায় নেই। আমরা খেতে গেলাম কাছের একটা হোটেলে, তার পাশে একটা স্কুল আছে। আমরা খাওয়া শেষ করে এখন ফিরে যাব, তখন আমাকে একটা মেয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো, কান্না শুরু করে দিল। আজব তো, আমাকে কেন জড়িয়ে ধরলো? আমি তখন ছাড়ায় নিলাম আর বললাম, কে আপনি, আর আমাকে জড়িয়ে ধরলেন কেন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনি কে? আমি চিনি না। আমার উপর রাগ করে আছো, সরি। আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। আজব তো, আমি আপনাকে চিনি না, জানি না, আর হুট করে আপনি কী সব বলছেন? আমার সাথে এরকম করছেন কেন? আমি সত্যি আপনাকে চিনি না, আর আমার সাথে এরকমভাবে কথা বলছেন। আপনি কি আমাকে চেনেন? কি বলছো তুমি এসব? তুমি আমাকে ভুলে গেছো এই কয়েকদিনে? আমি আপনাকে ছুঁয়ে বলছি, আমি আপনাকে চিনি না। আমাকে বিশ্বাস করুন, আমি জানি না মেয়েটাকে। আজব তো, আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আমি জানবো কেমনে? তখন শারমিন ওকে নিয়ে একটু দূরে গেল। অনেকক্ষণ কথা বলার পর আমার কাছে আসলো শারমিন, আর ওই মেয়েটা চলে গেল। যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছিল। আজব তো, হাসছে কেন আবার? তখন আমি শারমিনকে বললাম, আপনি ওনাকে কি বললেন? বললাম তো আপনি আমার বয়ফ্রেন্ড, তাই আপনাকে আর ডিস্টার্ব না করে। আমি আপনার বয়ফ্রেন্ড? চিন্তা করেন না, আমি তো জানি আপনি আমার বয়ফ্রেন্ড না, কিন্তু ওই মেয়েটা তো জানে না, তাই না? কথাটা ঠিক, কিন্তু যাওয়ার আগে মেয়েটা হাসি দিয়ে গেল কেন? কারণ ওর একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে যায়, তার চেহারা নাকি আপনার মতো দেখতে। কি, ওনার বিয়ে ঠিক হয়ে গেছে? তাও আবার আমার মতো দেখতে একটা ছেলের সাথে? আমার মাথা করছে, ব্যথা করছে প্রচুর। তাই শারমিনকে নিয়ে আমি বাসায় চলে গেলাম। গোসলে ঢুকলাম, তখন হঠাৎই আরও কিছু মনে পড়তে লাগলো। জানি না কী ছিল, একটা মেয়ে আমার সাথে কথা বলছে, কিন্তু তার চেহারাটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। আবার আমার সাথে আরেকটা মেয়ে রাত কাটিয়েছে। ছি ছি, কী সব মাথার মধ্যে আসছে, আমি আর নিতে পারছি না। গোসল করে বের হয়ে দেখি শারমিন রান্না করছে, কিন্তু আমরা তো খেয়ে আসলাম। কিন্তু আরেকটা কথা, শুক্রবার তো স্কুল বন্ধ থাকে, তাহলে ওই মেয়েটা ওখানে কি করছিল? ও বুঝতে পারছি এখন, তাক না বললাম, জেনে লাভ নেই। আমি শারমিনকে জিজ্ঞেস করলাম, আমরা তো খেয়ে আসলাম, তাহলে আবার রান্না করলেন কেন? এমনি বাসায় গেস্ট আসবে। গেস্ট? কে কে আসবে একজন, তোমার চিন্তা করতে হবে না। কিছুক্ষণ পর সত্যি সত্যি একজন আসলো। আমি কি দরজা খুলে দেখি ওই মেয়েটা যে আমাকে তখন জড়িয়ে ধরেছিল। আমি ভিতরে আসতে বললাম, ও আবার মুচকি হাসলো। বসতে বললাম, আবার খেতে হলো। খাওয়া শেষে শারমিন বলল, তোমরা কথা বলো, আমি এগুলো ধুয়ে আসছি। কি আর করার, আমি বসে আছি, সাথে ওই মেয়েটাও আছে। একবার আমার দিকে তাকাচ্ছে, আবার নিচের দিকে তাকাচ্ছে। তখন মেয়েটা বলল, আপনার নাম কি? বলতে পারবো না। কেন? আমার স্মৃতির শক্তি হারিয়ে গেছে তাই। ও আচ্ছা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নীলা। আপনি কি করেন? এই তো এবার 10-এ পড়ি। আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? হয়েছিল, কিন্তু কিন্তু যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে খুঁজে পাচ্ছি না। কে সে? কি চলে গেছে? কোথায়? বলতে পারবো না, হয়তো সে আমার কাছেই আছে। আচ্ছা, কিসের জন্য সে চলে গিয়েছিল? আমি তাকে ভুল বুঝেছিলাম, তাই। কিরকম ভুল বোঝা? আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। কিন্তু ও আমাকে খুব ভালোবাসতো,
আমি তাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমার উপর রাগ করে সে চলে গেছে। তারপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না। ও, তাহলে তাকে খুঁজে পেলে কি করবেন? তার কাছ থেকে ক্ষমা চাইবো। যদি সে না মানে তাহলে? তাও আমি জোর করতেই থাকবো। ও আমাকে ভালোবাসে, তাই ও অবশ্যই মেনে নেবে। আরে অনেক কথা বললাম। পিছন থেকে শারমিন সব দেখছে আর মনে মনে বলছে, এখন আপনার সব মনে পড়ে যাবে। আমিও জানি শারমিনী সেই যে আমাকে ওই দিন বাঁচিয়েছিল। আস্তে আস্তে সব মনে পড়লো। নীলা এখন চলে যাবে, তাই আমি ওকে বাসায় দিয়ে আসলাম। দিয়ে এসে দেখি শারমিন নিচে পড়ে আছে। ওর আবার কি হলো? আমি ওর কাছে গিয়ে, কি হয়েছে আপনার? আপনি পড়ে আছেন কেন? আমি ব্যায়াম করছি, যান এখন এখান থেকে, না হয় আমার সাথেই ব্যায়াম করেন। পারবো না আমি। কিন্তু আপনি প্রতিবন্ধীর মতো পুষ দিয়ে ব্যায়াম করছেন কেন? এভাবেই ব্যায়াম করে, বুঝলেন? বুঝতে পারছি। আমি সেখান থেকে আমার রুমে চলে আসলাম। এসে শুয়ে আছি, নীলার কথা ভাবছি। তখন হঠাৎ করে আমার মাথায় আবার ব্যথা শুরু হয়ে গেল। আস্তে আস্তে আমার সব মনে পড়তে লাগলো। কাল থেকে শারমিন কাজে যাবে, আমিও যাব আমার চেক আপ করাতে। আমার ব্যাংক অ্যাকাউন্টে বেশি টাকা নাই, আর মাত্র 7 লাখ টাকা আছে। এইটুকু টাকা দিয়ে আমার চলবে না। যেভাবেই হোক আমার পরিবারকে আমার খুঁজতেই হবে। আজকের মতো ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি শারমিন এখনও ঘুমিয়ে আছে। আমি বাইরে গেলাম, গিয়ে একটু হাঁটাহাঁটি করে আবার চলে আসলাম। খাবার বানালাম। আমার মনে হয় আমি খাবার বানাতে পারি, তাই খাবার বানিয়ে শারমিনকে ডাক দিলাম। ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে বসলো। আমি রান্না করেছি, তাই একটু অবাক হয়েছে। আমি ওকে বললাম, আপনি প্রতিদিন কি এতক্ষণ ঘুমান নাকি? না, আসলে আমার ওই জায়গায় ঘুমানোর অভ্যেস আছে, তাই ওখানে নতুন নতুন সব কিছু, দামি দামি জিনিসপত্র। তার সাথে ঘুমের সম্পর্ক কি? আপনি বুঝবেন না। আপনি বিয়ে করছেন? বিয়ে করলে আমি এখানে থাকতাম। তাও ঠিক। আচ্ছা, তাহলে আমি আপনার জন্য পাত্র খুঁজে নিয়ে আসবো, কি বলেন? তা ভালোই হয়, কিন্তু কিন্তু কি? আমি তো অনাথ, আমাকে কে কেউ বিয়ে করতে চাইবে? আর বিয়ে করলেও সে আমাকে কয়েকদিন পর ছেড়ে দিবে। এখনকার ছেলেরা শুধু শরীর বোঝে, মন না। মানে? আপনি জানতে হবে না। যাই হোক, এইভাবে চলে গেল অনেক দিন। নীলা প্রতিদিন আমার বাসায় আসে, আমার সাথে সারাক্ষণ কথা বলে, মানে যতক্ষণ থাকে আর কি। একদিন ভুল করে ওকে প্রপোজ করে ফেলি। আসলে ওকে খুবই ভালো লেগেছিল, তাই প্রপোজ না করে থাকতে পারলাম না। পরে ও শুনে চলে গেল কোনো উত্তর না দিয়ে। আমি বুঝতে পারছি কিসের জন্য। ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তুই আমাকে বিয়ে করতে পারবে না। আর ও তো ওই ছেলেটাকে ভালোবাসে, আমাকে না। এইসব চিন্তা করতে করতে মাথা ব্যথা করছে, তাই গোসলে ঢুকলাম। কিন্তু মেঝে পিছলা হওয়ায় পড়ে গেলাম। তারপর আমি শেষ। আমার মাথাটা মেঝেতে লাগে, কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে, প্রচণ্ড ব্যথা লাগছে, মাথা দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছে। আমি বের হয়ে কোনো মতে কাপড় পরে শারমিনকে ডাক দিলাম। তখন এসে আমার মাথায় ব্যান্ডেজ দেয়। আমি ঘুম দিলাম। রাতে ঘুম থেকে উঠে, কিরে আমি এখানে কেন? অনেকক্ষণ ভাবার পর সব মনে পড়ছে। আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। ওয়েট, লাইক সিরিয়াসলি? আমি পড়ে গেলাম আর মাথাটা মেঝেতে লেগেছে। দেখে আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। শালার গাঁজা খেয়ে গল্প লিখতে বসছে মনে হয়। যাই হোক, গল্পের সব সম্ভব। আমার এখন ঘুম ধরছে না, কারণ নীলার কাছে যেতে মন চাচ্ছে। রাত হয়ে গেছে, যেতে মন যাচ্ছে না। রাতটা কেমনে কেমনে কেটে গেল জানি না। আমি শারমিনকে বললাম যে আমার সব মনে পড়ে গেছে। ও তো মহাখুশি। আমার বাসায় চলে যাব আর কয়েকদিন পরে। আমি কলেজে যাই। গেলাম খালি হাতে, সবার সাথে দেখা করলাম। কেন আসতে পারিনি তাই সবটা খুলে বললাম। তারা আমাকে পেয়েও খুশি। নীলার স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, ও আমাকে থেকে খুব লজ্জা পাচ্ছে। আমি ওকে বেড়াতে নিয়ে গেলাম এমন একটা জায়গায় যেখানে কেউ যায় না, মানে জায়গাটা আব্বুর কেনা। আমি যেখানে গিয়ে একটা গানও বললাম, যদি পড়ে যায় তাহলে তো ভালো। গানটা ছিল এরকম, জানি না কি করে আমি তোমাকে বোঝাই, না বলা কথা আজ বলে দিতে চাই। থাক, আর বললাম না। ও শুনে মুগ্ধ হয়ে গেছে। তারপর হাঁটু গেড়ে প্রপোজ করলাম। তখন নীলা বলল, সরি, আমার পক্ষে সম্ভব না। আপনি জানেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর এমনি তো আপনার সাথে কথা বলতে ভালো লাগে, তাই কথা বলি, তাছাড়া আর কিছু না। কিন্তু আমি তো তোমাকে এই কয়দিনে ভালোবেসে ফেলেছি। প্লিজ, আপনি আমাকে ভুলে যান। তার মানে তুমি আবার চাও আমাকে দূরে সরিয়ে দিতে? মানে তুমি আমাকে আবার তাড়িয়ে দিতে চাও? তুমি? হ্যাঁ, আমার সব মনে পড়ে গেছে, তাই তো তোমাকে এখানে নিয়ে আসলাম। তা কেমন আছো? আমি যখনই বললাম এই কথাটা, ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। জানি ওর খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এত কিছু করার নাই। আমিও
ওকে চেপে ধরলাম। তখন এই মেয়ে কান্না করা বন্ধ করো, কান্না করেই যাচ্ছে। তুমি চাও যে আমিও কষ্ট পাই? না না। তাহলে কান্না করা বন্ধ করো। আচ্ছা। কান্না বন্ধ করলো, আমাকে ছেড়ে দিয়ে চোখ মুছলো। তারপর ওকে নিয়ে অনেকক্ষণ ঘুরলাম। সন্ধ্যা হয়ে গেছে, ওকে নিয়ে বাসায় যাব, না হলে চিন্তা করবে। আমি শারমিনকে বলে দিয়েছি যে আমি আর ওখানে যাব না, কিন্তু মাঝে মাঝে আসবো। বাসায় চলে আসলাম নীলাকে নিয়ে। হ্যাঁ, আমার বাসায়। আজ না হয় আমার সাথে থাক। বাসায় এসে আব্বু আম্মু এমন ভাব করছে যে আমাকে নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। আমি বললাম, তোমরা আমাকে কেউ মিস করোনি? না। কেন? আমি যে এতদিন ধরে বাসায় আসিনি, তাহলে আমার খোঁজ খবরও নিলে না? আমরা সবটাই জানি। প্রথমে আমাদেরও খারাপ লেগেছিল, কিন্তু নীলা আমাদের সব বলে দিছে, তাই আমাদের আর অত চিন্তা করার দরকার নেই। বাহ, এই না হলে আমার বাবা মা। এখন যা, ফ্রেশ হয়ে নে, খেতে দিচ্ছি। আর নীলা, তুই কয়েকদিন এখানেই থাকবি, ওর খেয়াল রাখিস। আচ্ছা। হোয়াট দ্য ফুচকা। যাক, বাদ দাও। আমি আমার রুমে আসলাম, দেখলাম মেয়েদের জিনিসপত্র, মানে সব কিছু মেয়েদের। তখন নীলা আসলো, এসে বলল, তুমি চলে যাওয়ার পর থেকে আমি এখানেই থাকি। ও আচ্ছা, তাই তো বলি এরকম কেন সব কিছু। আচ্ছা, তাহলে আমি ফ্রেশ হতে যাব। আমিও আসবো। না না, আমাদের বিয়ে হয়নি, তাই তোমার আসা যাবে না। তুমি এখানেই থাকো। আমি গোসল করে এসে, হ্যাঁ, তোয়ালে তো নিয়ে আসেনি, আর গামছাটাও তো নাই। এখন কি করব? আমি নীলাকে ডাক দিলাম। তখন নীলা দরজার কাছে এসে বলল, কি হলো, ডাকছো কেন? তোয়ালেটা দাও তো, আমি গা মাজবো কেমনে? আচ্ছা দিচ্ছি, তার আগে দরজাটা তো খোলো। এই পিচ্ছি, বললাম না যে আমাদের বিয়ে হয়নি? তুমি না খুললে আমি তোয়ালে দিব না। তাহলে দিবা না তো? না। আচ্ছা শোনো, বলো। তোমার পায়ের কাছে তেলা পোকা। কি তেলাপোকা? আ কিন্তু সত্যি গেছে তো? আমি টুকি দিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি গেছে। আমি তাড়াতাড়ি এসে তোমার টয়লেটে নিয়ে গেলাম। গোসল করে বের হয়ে এসে দেখি ও রেগে আছে। আর রাগ কেমনে ভাঙানো যায় সেটা আমি জানি না। সেই মোতাবেক কাজটা করলাম। ও খুশি হলো, আবার লজ্জাও পেল। যাই হোক, কী হলো তা বললাম না, কারণ রমজান মাস, তাই ওগুলো না বলাই ভালো। এভাবে আমাদের জীবন কাটছে। পিচ্চিটা আমাকে খুব ভালোবাসে, আর আমি ওকে খুব ভালোবাসি। আমাদের মধ্যে ঝগড়া হয় না। আর হলো 2 মিনিট পর আবার ঠিক হয়ে যায়। কয়েক মাস পর শারমিনের বিয়ে। হ্যাঁ, শারমিনের বিয়ে, তাও আবার আমার মামাতো ভাইয়ের সাথে। মামাতো বোন জান্নাত ছিল না, আমার সাথে আরেকটা বাসায় থাকতো। তারপর ভাই। বিয়ের দিন খুব মজা হলো। সেই দিন ওই মেয়েটাকে দেখতে পেয়েছিলাম যে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিল। আমি লজ্জায় তার দিকে তাকাতে পারছি না। ও আমার কাছে আসলো আর বলল, ভয় পায়েন না, আমি কাউকে কিছুই বলবো না। আপনি এখানে কেন? আর আপনি আমার সাথে ওই দিন ওরকম করেছিলেন কেন? কি রকম? টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলেন, বলতেই পারতেন যে আপনার টাকার দরকার ছিল। তা তো পারতাম, কিন্তু আমার মতো মেয়েকে কে সাহায্য করতো যে টাকা শোধ করতেই পারবে না? কি করেন এখন? বাচ্চাদের পড়াই, সেখান থেকেই টাকা রোজগার হয়। তা ওইসব ছেড়ে দিয়েছেন নাকি? আপনি প্রথম আর আপনি শেষ, তারপর আর কোনো দিন ওইটা করিনি। ভালো ভালো, তাহলে বিয়ে করে ফেলেন। থাক, বিয়ের কথা আর তুমি বলো না। আমি গেলাম। তোমার বউ আমার দিকে রাগি লুকিয়ে তাকিয়ে আছে, ওই দেখো। হায় হায়, আমি তো নীলাকে ভুলেই গিয়েছি। ও প্রচুর রেগে আছে। আমি ওর কাছে গেলাম, দেখলাম ওর মুখ ঘুরে রেগেছে। আমি ওর কাছে গিয়ে বললাম, এই বাবু, কি হলো? ওই মেয়েটাকে? ও আমার একটা ফ্রেন্ড। আচ্ছা তাই? শুধুই ফ্রেন্ড নাকি তার থেকে? আরে শুধুই ফ্রেন্ড। যাই হোক, এভাবে 2টা বছর কেটে গেল। আজ আমার আর নীলার বিয়ে। নীলা আমাকে কল করে বলে, বাবু কি করছো? তোমাকে আনতে যাব, আর তার জন্য রেডি হচ্ছে। তাই? আমার বাবুটা আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে? হ্যাঁ বাবু। প্রায় ঘন্টাখানেক পর আমি নীলার বাসায় পৌঁছালাম। বিয়ে বাড়ি পৌঁছে মনে হলো কোনো সুখ সভায় এসেছি। সব তমতমে অবস্থা। আমি সামনে গিয়ে যাই, বিয়ে বাড়িতে কেউ নেই। আন্টি আমাদের থেকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, ওহি বাবা। কি হলো আন্টি, আপনি কাঁদছেন কেন? আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। এসব আপনি কি বলছেন? নীলাকে খুঁজে পাচ্ছেন না মানে? নীলা কোথায়? জানি না বাবা। নীলা আমার কাছে এসে বায়না করে পার্লারে গিয়ে সাজবে। নীলার আবদার শুনে আমি বাধা দেইনি। সে সকাল থেকে সাজতে যায়, সঙ্গে শারমিনও যায়। কিছুক্ষণ পর শারমিন এসে জানায় কিছু লোক এসে পার্লার থেকে নীলাকে তুলে নিয়ে গেছে।
কি? কিছু লোক এসে নীলাকে তুলে নিয়ে গেল? কিন্তু কেন? সেটা তো আমি বলতে পারছি না বাবা, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আমার মেয়েটার সঙ্গে কার শত্রুতা? আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। হঠাৎই আমার ফোনে একটা ফোন আসে আননোন নাম্বার থেকে। আমি ফোনটা রিসিভ করে এমন একজনের আওয়াজ পেলাম, আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি ফোন কেটে একটা বস্তিতে যাই। বস্তির একটা বাঙ্গা করে ঢুকতে দেখতে পাই নীলাকে। সামনে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা। মেয়েটা আমাকে দেখে হাসতে হাসতে বলে ওঠে, বাবু, তুমি এসে গেছো? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি আমার বউকে কিডন্যাপ করে এনেছো কেন? এসবের মানে কি? কি চাও তুমি? তোমাকে চাই। সেই রাতেই তোমার সঙ্গে রাত কাটানোর পর আমি তোমার প্রেমেই পড়ে গেছি। আর তাই তো আজ তোমাকে এই মেয়ের হাতে হতে দেখে আমার খুব রাগ হচ্ছে। আমার প্রাণ থাকতে আমি তোমাকে অন্য কারো হতে দেবই না। নীলা মেয়েটার কথা শুনে অবাক হয় আর মেয়েটার কথা ভাবতে থাকে। কি বললো মেয়েটা? ওই মেয়েটা আমার বরের সঙ্গে রাত কাটিয়েছে মানে কি? এসব কি বলছে মেয়েটা? আরও সব শুনছে দাঁড়িয়ে। এর মানে মেয়েটা সত্যিই বলেছে মেয়েটার সঙ্গে রাত কাটিয়েছে ওহি। এসব কবে হলো? আমার আড়ালে কি করে বেড়াচ্ছে ও? নীলা মেয়েটার কথাগুলো ভাবছে। এদিকে আমি নীলার দিকে দেন না দিয়েই মেয়েটাকে বলি, এসবের মানে কি? তুমি আমাকে চাও মানে কি? হ্যাঁ ওহি, আমি তোমাকে ভালোবাসি। আর তাই আমি তোমাকে অন্য কারোর হতেই দেব না। তুমি ভুল করছো। সেদিন যেটা হয়েছিল সেটা একটা দুর্ঘটনা। সেদিন আমি ডিস্টার্ব ছিলাম, তাই না বুঝে ভুল করেছি। আর তার জন্য তুমি আমাকে এভাবে শাস্তি দিবে, সেটা ভাবলে কি করে? আমি সব পারি বাবু, এখানে আমার দোষ কোথায়? সেদিন তুমি যদি আমার লাইফে না আসতে তাহলে আজ এমন দিন দেখতেই হতো না। সেদিন তো আমি তোমাকে জোর করিনি, তুমি আমাকে জোর করেছিলে। আর আমিও সেদিন ডিস্টার্ব ছিলাম, তাই এমন ভুল করেছি। আরে জোর করেছি তো কি হয়েছে? তুমি নিজের প্রতি কন্ট্রোল হারিয়েছো, এটা তোমার দোষ। আমি বললেই তোমাকে যেতে হবে নাকি? তখন তুমি তো আমাকে... চুপ, এটাও তোমার জন্যই হয়েছে। আমি সেদিন ডিস্টার্ব ছিলাম, কি করব, কোথা থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। সেসব আমি জানি না। আমার তোমাকে চাই। এখন তুমি আমাকে বিয়ে করবে, তাও তোমার ভালোবাসার মানুষের কাছে। অসম্ভব, আমি আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পারবো না। আর তুমি যাই করো, আমি তোমাকে বিয়ে করবো না। বিয়ে তো তোমাকে করতেই হবে, তাও এই মেয়েটার সামনে। ওরে শালা শাকচুন্নি, শেওড়া গাছের পেত্তি, তোর তো সাহস মন্দ না। তুই আমার সামনে আমার বরকে বিয়ে করতে চাইছিস? তোর যদি ঠ্যাং ভেঙে হাতে না ধরিয়ে দেই তবে আমার নামও নীলা নয়। ওই পেতনি, তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই আমার বরের ঘাড়ে চেপে বসবি আর আমি ওর বউ হয়ে সব বসে বসে দেখবো? তোর সাহস কত দেখবো? বিয়ে কর। করবই তো, পালে তুই আটকিয়ে দেখা। ঠিক আছে, আমিও দেখি তুই কি করে ওকে বিয়ে করবি। মেয়েটা তার লোকদের দিয়ে একটা কাজেকে উঠিয়ে নিয়ে আসে। কাজে সেখানে এসে ভয়ে ভয়ে বলে, কাকা, কার কার বিয়ে পড়াতে হবে? আমার বিয়ে হয়েছে, আপনার পাশে আমার হবু বর দাঁড়িয়ে। এবার আপনি বিয়ের কাজ শুরু করেন। ঠিক আছে ম্যাম। ম্যাম, আপনার নাম ও বরের নাম বলুন। ওকে, বলছি। ওর নাম ওহি আহমেদ। আমি নিপুণ। ম্যাম, আপনার বিয়ের সাক্ষী লাগবে। সাক্ষী নিয়ে ভাবতে হবে না, আমার লোকেরা সাক্ষী দেবে। ছেলের দিক থেকে কে থাকবে? ছেলের দিকেই সাক্ষী আছে, ওই যে ওই মেয়েটা। আমি কি করবো বুঝতে পারছি না। কাজে কাগজপত্র ঠিক করছে, ওদিকে নীলাকে চেয়ারে বেঁধে রেখেছে। একজন ছেলে নীলার মাথায় বন্দুক ঠেকে রেখেছে, তাই বাধ্য হয়ে ওই মেয়েকে বিয়ে করতে হবে। বিয়ের কাজ শুরু হয়। কাজী সাহেব আমাকে উদ্দেশ্য করে বলে, বাবা, তুমি কি এই বিয়েতে রাজি? রাজি মানে? আপনি ওকে কবুল বলতে বলুন। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বলছি। বাবা বলো কবুল। কবুল কবুল কবুল। আমার কবুল শুনে কাজী সাহেব এবার মেয়েটাকে বলে, ম্যাম এবার আপনি বলুন কবুল। কবুল কবুল কবুল। মেয়েটা কবুল বলার আগেই দূর থেকে নীলা কবুল বলে ফেলে। নীলার কবুল বলা থেকে সবাই অবাক হয়। মেয়েটা তো রেগে ফুলে ফেপে উঠে নীলার কাছে যায়। নীলাকে কিছু বলতে যাবে এমন সময় দেখি নীলা মেয়েটার গালে সপাটে একটা চড় মারে আর ছেলেটার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে বলে, তোর খুব শখ না আমার বরকে বিয়ে কর? কর দেখি বিয়ে। তুই আমার সামনে আমার বরকে বিয়ে করবি? শালা কুত্তি, ডাইনি, পিশাচিনি, তোকে মেরে বুড়িগঙ্গার জলে ভাসিয়ে দিব। বাঁচতে চেলে পালা এখান থেকে। নীলার এই রূপ দেখে আমিও বাকিরা সবাই অবাক। মেয়েটার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমিও নীলার এই রূপ দেখে হতবাক। সত্যি নীলার মতো একজনকে নিজের লাইফে পেয়ে খুব খুশি। এখন আব্বুকে বলতে ইচ্ছে করছে, আব্বু থ্যাঙ্কস।
তোমার জন্য আমি নীলার মতন একজন জীবনসঙ্গী পেয়েছি। পুলিশ এসে মেয়েটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আমি নীলাকে নিয়ে বাসায় ফিরে আসি। বাসায় আসতে ভালো করে বিয়েটা পড়ানো হলো। আমরা আমাদের বাসায় নীলাকে নিয়ে আসি। বাসর ঘরে নীলা বসে আছে। আমি বাসর ঘরে ঢুকতেই নীলা রেগে আমাকে মারতে আসে। বাসর রাতে প্রচুর মারামারি হয়। মারামারি শেষে নীলা আমাকে বলে, আচ্ছা তুমি আমার সঙ্গে এমন করলে কেন? আর আমি ওখানে সেটা তুমি কি করে জানলে? সরি বাবু, দেখো সেদিন আমি ইচ্ছে করে করিনি। তোমার মনে আছে সেদিন তুমি আমাকে অবহেলা করেছিলে আর আমাকে কষ্ট দিয়ে তোমার থেকে দূর করে দিয়েছিলে? তখন তোমার থেকে কষ্ট পেয়ে আমি ভেঙে পড়েছিলাম। আর তখনই কোথা থেকে সেদিন এই মেয়েটার সঙ্গে দেখা হয় আর ও আমাকে ওর সঙ্গে নিয়ে যায়। তারপর কোথা থেকে কী হয় বুঝতে পারিনি। আমি ওর সঙ্গে রাত কাটাই। তুমি বিশ্বাস করো, আমি সেদিন ওই জঘন্য কাজটা করতে চাইনি, কিন্তু না চাইতেও করে ফেলেছিলাম। সরি বাবু। সরি তুমি বলছো কেন? সেই দিন ভুল আমার ছিল। আমি সেই দিন তোমাকে না বুঝে কষ্ট দিয়ে আমার থেকে দূরে করেছিলাম। সেদিন আমি যদি তোমাকে কষ্ট দিয়ে দূরে না করতাম তাহলে তো ওই পেতনি তোমার ঘাড়ে চাপতে পারতো না। ভুল আমারই, তাই সরি তুমি না, আমি বলবো। থাক, পুরনো কথা মনে করে কষ্ট পেয়ে কী লাভ? আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। তাই ওই সব কথা ভুলে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। হ্যাঁ ঠিক বলেছো তুমি, আজ থেকে আমরা নতুন করে সব শুরু করব। আমরা আমাদের লাইফে এগিয়ে গেলাম। আজ 3 বছর কেটে গেল। আমাদের একটা বেবি হয়েছে, নাম নিশা। নিশা 2 বছর হলো আজ। আমি নীলাকে ডাক দিয়ে বললাম, ওই নীলা, কোথায় তুমি? জলদি বাইরে আসো, দেখে যাও তোমার মেয়ের কীর্তি। আমার ডাক শুনে নীলা বাইরে এসে দেখে তার মেয়ে কেক নিয়ে মাখছে পুরো শরীরে। মেয়ের এমন দৃশ্য দেখে নীলা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে আর বলে, এটা কি করেছে তোমার মেয়ে? এখন ও আমার মেয়ে হয়ে গেল? দুষ্টুমি করলে আমার মেয়ে, আর ভালো কিছু করলে তোমার মেয়ে? হ্যাঁ তো? আমাদের ঝগড়া করতে থেকে মেয়েটা আদো আদো পেয়ে আমাদের সামনে এসে আমার ও নীলের হাতে আঙ্গুল ধরে হেসে দেয়। ওর মা এবার আসে দেখে আমরাও হেসে ফেলি। একটু পর আম্মু আব্বু এসে নিশুকে নিয়ে যায়। আমি নীলাকে জড়িয়ে ধরে বলি, বাবু। কিছু বলবে? বলছি, কাল আমাকে ইউকে যেতে হবে। আমার কথাটা শুনে হঠাৎ দেখে নীলার মনটা খারাপ হয়ে গেল। তখনও মন খারাপ করে বলে, হঠাৎ ইউকে যাবে মানে কি? আমাকে আগে কিছু বলনি কেন? আগে আমি নিজেও জানতাম না। হঠাৎ স্যার বললো কাল থেকেই নাকি অফিসের কাজে ইউকে যেতে হবে। আমি যেতে চাইনি, কিন্তু স্যার বললো প্রজেক্টটা যখন আমি করেছি তখন প্রেজেন্টেশনও নাকি আমাকে দিতে হবে, তাই আমি না চাইলেও আমাকে যেতে হবে। সরি বাবু। থাক, আর আদিক্ষেতা করতে হবে না, তুমি যাও তোমার কাজ নিয়ে। কি করবো বলো? তুমি কি চাও আমি কাজ করব না? আরে না না, আমি সেটা চাইবো কেন? ঠিক আছে তুমি যাও। আবার ওকে চমকে দিয়ে আমি বলে উঠি, ওই বউ, তুমিও রেডি থাকো। মানে আমি রেডি থাকবো মানে কি? আমি কেন রেডি থাকবো? কারণ ইউকে আমি একা যাচ্ছি না। কাল ইউকে তুমি, আমি, আমাদের নিশুও যাবে। কি তুমি সত্যি বলছো? মজা করছো না তো? না বাবু, এটা কোনো মজা না। ইউকে আমরা সবাই যাচ্ছি। আমি অফিসের কাজ ছেড়ে ইউকে ঘুরবো, তোমাকেও আমাদের ভালোবাসার চিহ্নকে নিয়ে। 6 মাস পর নীলা চাঁদের আলো দেখছে। তার পাশে বসে আছে তার একমাত্র মেয়ে নিশু। নিশু আদো আদো গলায় তার আম্মুকে বলে, আম্মু, আমার আব্বু কোথায়? আমার আব্বু কোথায় হারিয়ে গেল? আমি কে আব্বুকে যারা ঘুমাতে পারি না। আমি পারি না মামাই তোর আব্বুকে ছেড়ে ঘুমাতে। তোর আব্বু তো সব জানে, ওকে ছাড়া আমরা মা মেয়ে কেউই ঘুমাতে পারি না। তাহলে কেন তোর আব্বু আমাদের ছেড়ে চলে গিয়েছে? যাওয়ার আগে কেন তোর আব্বুর আমাদের কথা মনে হলো না? আম্মু, ওই আম্মু, আমার আব্বু কি সত্যি হারিয়ে গেল? এমন কথা শুনে আমি মেয়েটাকে জড়িয়ে ধরলাম বুকের মধ্যখানে। আর তখনই অনুভব করলাম কারো হাতের পরশ আমার কাঁধে। সে পেছন থেকে বলে ওঠে, বাবু, ওই বাবু, দেখো কে ফিরে এসেছে। আমার গলার আওয়াজ পেয়ে নীলা ও নিশু চমকে পিছনে তাকায়। দুজন আমাকে দেখে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। নিশু আদো গলায় বলে, আব্বু, তুমি ফিরে এসেছো? এটা সত্যি তুমি? হ্যাঁ জান, তুমি তুমি সত্যি সত্যি আমাদের কাছে ফিরে এসেছো। সেই দিন তুমি আমাদের মা মেয়েকে ফেলে কোথায় চলে গিয়েছিলে? বাবু, সেদিন ওই নিপুণ তোমাকেও আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। কি বলছো এসব তুমি? ওই পেতনিটা ইউকে তো আমাকে ও তোমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। হ্যাঁ বাবু, তোমার মনে আছে তো? আমরা যেদিন ইউকেতে যাওয়ার জন্য রেডি হই সেদিন আমি তোমার জন্য সারপ্রাইজ গিফট নিতে গিয়েছিলাম। তখনই আমার দেখা হয় ওই মেয়ের সঙ্গে।
তখন নিপুণ আমাকে থ্রেট দেয়। আমি ওর কথায় সেদিন পাত্তা না দিয়ে তোমাকে ও মেয়েকে নিয়ে ইউকে চলে যাই। আর ওখানে যাওয়ার কয়েকদিন পর আবারও নিপুণের সঙ্গে দেখা হয়। তখন মেয়েটা আমাকে বলে, তুমি আমার থ্রেট না শুনে ভুল করেছো। এবার শাস্তি পাওয়ার জন্য তুমিও তৈরি হও মিস্টার ওহি। এসবের মানে কি নিপুণ? তুমি কেন এমন করছো? কি চাও তুমি? তুমি তো সব জানো, আমার তোমাকে চাই। কিন্তু সেই দিন তোমার বইয়ের জন্য তোমাকে আমার করতেই পারিনি। কিন্তু এবার তোমার বউকে তোমার থেকে কেড়ে নিয়ে তোমার সঙ্গে আবার বাসর করব, সেই আগের রাতের মতো। না, সেটা কোনোদিনই হবে না। আমি শুধুই নীলার, তুই কোনোদিনও আমাকে তোর করতে পারবি না। সেই জন্যই তো তোর বউকে আগে তোর থেকে আলাদা করব, তারপর তোকে আমার করব। সেদিন ভুল আমার একটা ছিল, সেটা হচ্ছে সেদিন আমি অফিসের কাজে যাওয়ার আগে আমি যদি তোমাকে আগে মেয়েটার কথা বলি, তোমাকে অ্যালার্ট করে রাখতাম, তবে আজ এতদিন তোমার থেকে দূরে থাকতে হতো না। সেদিন কি হয়েছিল? পেছন থেকে কথাটা আপু বলে ওঠে। আপুকে দেখে আমরা চমকে উঠে বলি, আপু তুমি কিছু বলবে? সেই দিন ইউকেতে কি হয়েছিল? সেদিন আমি ওই নিপুণ মেয়ের কথা না শুনে নীলাকে কিছু না বলে অফিসে চলে যাই। অফিসের কাজ শেষ করে বাসার দিকে আসছিলাম, এমন সময় মেয়েটা আমাকে কল করে বলে, ওহি তোমার খুব অহংকার তাই না? এবার পারলে বাঁচিয়ে নাও তোমরা ওই মেয়েকে। মেয়েটার মুখে খবরটা শুনে আমি দৌড়ে চলে যাই নীলার কাছে। গিয়ে দেখি মেয়েটা আবারও নীলাকে বেঁধে রেখেছে। পাশে একটা ছেলে নিশুকে কুলে নিয়ে রেখেছে। আর তখন নীলা ছেলেটাকে মেরে নিশুকে কুলে নিয়ে পালিয়ে আসতে গিয়ে বলে, ওই যান, ওখানে দাঁড়িয়ে থেকো কেন? পালিয়ে যাও। নীলার এমন কাণ্ডে ব্যবসা খেয়ে আমি সেখানে দাঁড়িয়ে দেখি। এমন সময় মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কিস করতে গেলে পুলিশ এসে আবারও মেয়েটাকে নিয়ে যায়। আমি নীলা ও নিশুকে বলার জন্য তাদের পেছনে যাই। আর নীলা নিশুকে নিয়ে দৌড়ানোর সময় দেখি অন্য দিক থেকে একটা গাড়ি আসে, যেটা নীলা ও আমাদের মেয়েকে তার গাড়ির নিচে পিষে দিয়ে যাবে। এমন সময় আমি দৌড়ে গিয়ে নীলাকে গাড়ির সামনে থেকে ঠেলে ফেলে দেই, আর গাড়িটা আমাকে ধাক্কা দেয়। তারপর আমার কিছু মনে ছিল না। আজ 6 মাস পর আমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে দেখি আমি হসপিটালে। তখন আমার একটু একটু করে সব মনে পড়ে। তারপর আমি আর কোনো কিছু না ভেবে আমি এখানে ফিরে আসি আব্বুর কাছে। শুনি, ওহি তুই বেঁচে আছিস? এই 6 মাস কোথায় ছিলি? তুই জানিস তুই নেই শুনে আমি, তোর আম্মু, নীলা, মিশু সবাই কতটা কষ্ট হয়েছিলাম। আব্বু, আমার নীলা নিশু ওরা কোথায়? ওরা ঠিক আছে তো? সেদিন তো তুই ওদের বাঁচিয়ে নিয়েছিলি, কিন্তু তোকে হারানোর শোকে নীলা ও তোদের মেয়ে নিশু পাথর হয়ে গেছে। কি বলছো আব্বু? ওরা কোথায়? ওরা ছাদে বসে আছে আর সারাক্ষণ তোর চিন্তায় বিভোর হয়ে থাকে। আমাদের সঙ্গে ঠিক করে কথা বলে না। আব্বু আমি আসছি বলি এক দূরে ছাদে চলে এলাম। আব্বু তুমি আর কখনো আমাদের ছেড়ে যাবে না তো? তুমি জানো তোমাকে ছেড়ে আমিও আম্মু ভালো নেই। জানি আম্মু, আমিও তোমাদের ছেড়ে ভালো ছিলাম না। আজ আবার তোমাদের সবার মাঝে ফিরে খুব ভালো লাগছে। তুমি যদি আবার আমাদের ছেড়ে কোথাও যাও, তবে আর কোনো দিন আমাকে খুঁজে পাবে না। ওইভাবে বলো না বাবু, তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না। এমন সময় আপু নিশুকে নিয়ে নিচে যায়। আমি নীলাকে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ বউ। তুমি আমাকে খুব মিস করছো তাই না বাবু? খুব মিস করেছি। আমি কখনো ভাবিনি তোমাকে আবার ফিরে পাবো। তুমিও খুব কষ্ট পেয়েছিলে তাই না? আমি কি করে কষ্ট পাবো? আমি তো কোমায় ছিলাম, তাই কষ্টটা আমি পাইনি। যখন কোমা থেকে ফিরে এলাম তখনই তো দৌড়ে চলে এলাম। এসে আব্বুর মুখে যখন শুনলাম তুমিও আমার মেয়ে দুজনেই ঠিক আছো, তখন আমার সব কষ্ট চলে গেছে। ওইদিকে নিচু আব্বুকে বলে, আন্টি আব্বু ফিরে এসেছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা তো কেউ ভাবতে পারিনি ওই ফিরে আসবে। আন্টি তুমি শাওন আঙ্কেলকে কষ্ট দিচ্ছ কেন? আঙ্কেল তো তোমাকে ভালোবাসে। এই পাকা মেয়ে, তুই এসব কি বলছিস? তুই এসব কি করে? আমি তো আব্বু আম্মুকে দেখে। চুপ কর পাকা বুড়ি, চল ঘুমাতে যাই। আমি আজ আম্মুর কাছে ঘুমাবো না। না, তুমি আজ আমার সঙ্গে থাকবে। ওকে, নো টেনশন। কি নো টেনশন? পাকনা পাকনা কথা শিখেছিস? একটু একটু। আপু নিশুর কথা শুনে নিশুকে সুরসুরি দিতে লাগে। নিশু ভয় পেয়ে পালিয়ে যায় আম্মুর কাছে। আম্মু নিশুকে কুলে উঠিয়ে বলে, কি হয়েছে আমার দাদুনের? এইভাবে দৌড়াচ্ছে কেন? দেখো না দিদু, আন্টি আমাকে সুরসুরি দিচ্ছে।
আচ্ছা তাই? হ্যাঁ দিদু। দিদু, দাদু কোথায়? আমি এখানে দাদুন। কি করছে আমার দাদুন? মজা। দাদু? তাই। এদিকে আমি নীলাকে পাজা কুলে করে তুলে নিই। নীলাকে খুলে নিতে ভয় পেয়ে নীলা বলে, এই তুমি আমাকে কোলে নিলে কেন এইভাবে? তোমার সঙ্গে রোমান্স করবো তাই। কি রোমান্স করবে মানে? ছাড়ো আমাকে। ছাড়বো না। আজ শুধু তুমি আর আমি। আজ কোনো কথা শুনবো না। আমার আর নিশুর জন্য আরেকটা বাই চাই। তাই না? তুমি খুব দুষ্ট। ছাড় বলছি আমাকে। আজ তো আমি ছাড়ছি না। এমন সময় নিচ থেকে আম্মু ডাক দেয়। তখন নীলা বলে, ওই যে আম্মু ডাকছে, চলো। বাবু? কোনো বাবু টাবু চলবে না। আম্মু ডাকছে কেন দেখি, চলো। অগত্যা আর কি করার, বাধ্য হয়ে নিচে এলাম। নিচে গিয়ে দেখি আব্বু আম্মু নিশু সবাই বসে কি নিয়ে আলোচনা করছে। তাদের মাঝে আমি কি বলি, আম্মু কি হয়েছে? নিশু, ও তোর আপু বায়না করছে ঘুরতে যাবে। আচ্ছা তাই? কোথায় করতে যাবে? আপু, আমি পাহাড় ভালোবাসি। আমি সাগর। আমি পাহাড়ে যাব। এই যা, এখন আমি কি করি? কেন, কি হলো? আরে ওরা দুইজনে দুই জায়গায় যেতে চাইছে। এখন আমি কার কথা শুনবো আর কার শুনবো না? এর কথা শুনলে ও রাগ করবে, ওর কথা শুনলে এ রাগ করবে। আমি পড়েছি মহা ঝামেলায়। তাহলে এক কাজ করো। কি কাজ? তুমি সবাইকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে পাহাড় ও সমুদ্র দুটোই আছে। এমন কোনো জায়গা আছে? কেন থাকবে না? অবশ্যই থাকবে। দাঁড়াও, আমি গুগলে সার্চ করে দেখি এমন কোনো জায়গা আছে কি না। ওকে, দেখো। নীলা গুগলে সার্চ করে একটা জায়গা পায়। সেটা পেয়ে নীলা বলে, হুররে, পেয়ে গেছি এমন জায়গা যেখানে পাহাড় ও সমুদ্র দুটোই আছে। তাই? কোথায় গেলে পাবো পাহাড় ও সমুদ্র? আন্দামান, যেখানে দুটোই পাওয়া যাবে। তাহলে আমরা ওখানেই যাব, তাতে আন্টিরও মন খারাপ হবে না। আচ্ছা তাই? আমার মন খারাপ নেই, তোর খুব চিন্তা? হ্যাঁ তো, তুমি আমার আন্টি, তোমার মন খারাপ বলে আমার ভালো লাগবে, তাই তো। হয়েছে নটাঙ্কিবাজ। আব্বু, তুমি তোমার বন্ধু শাওন আঙ্কেলকে ডেকে নিও, তাহলে হয়তো একজনের মন ভালো হতে পারে। এসব তুই কি বলছিস? আর শাওন এলে কে খুশি হবে? আমার প্রশ্ন শুনে আপুর রাগ লুকে নিশুর দিকে তাকায়। নিশু বয়ে নীলার বুকে মাথা গোছে। নীলা নিশুকে বুকে চেপে বলে, আমার মেয়েকে কেউ বকাবকি করবে না। আচ্ছা ওসব ছাড়ো। নিশু, আমাদের ক্লিয়ার করে বলো, শাওনকে নিয়ে কি বলতে চাইছিলে? আব্বু আঙ্কেল আন্টিকে ভালোবাসে, কিন্তু আন্টি আঙ্কেলকে ফিরিয়ে দিচ্ছে বারবার। আমি সব শুনে শাওনের সঙ্গে কথা বলে জানতে পারলাম শাওন আপুকে পছন্দ করে। আমি নীলাকে বলি, নীলা তুমি আপুর সঙ্গে কথা বলো, দেখো আপু কি চায়। ওকে, দেখছি। নীলা আপুর রুমে গিয়ে বলে, আপু আসবো? নীলা, কিছু বলবি? তোমার কাছে কিছু জানার আছে। হ্যাঁ বলো। তুমি শাওন ভাইয়াকে পছন্দ করো? সত্যি বলবে কিন্তু। হ্যাঁ, আমি ওকে পছন্দ করি। নীলা এসে জানায় আপুও শাওনকে পছন্দ করে। আপুর কথা শুনে আমিও আব্বুকে শাওনের বাবা মায়ের সঙ্গে কথা বলে আপুর বিয়ের ব্যবস্থা করি। প্ল্যান হয় আন্দামান থেকে ঘুরে এসে আপু ও শাওনের বিয়ে হবে। আর কিছু বলবো না, তার কারণ বলার মতো কিছু নেই। গল্পটাও শেষ। আমি কী যে করি এখন। ও হ্যাঁ, আমি গেলাম, মানে যাব ঠিকই। তার আগে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর গল্প কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর হ্যাঁ, আপনারা তো কত কিছু শেয়ার করেন, আমার গল্পটাও শেয়ার করেন। এতে আপনাদের ক্ষতি হবে না, লাভই হবে। কেমন লাভ? আরে ভাই, যখন তোমাদের রেসপন্স পাবো তখনই তোমার এই ভাইয়াটা আরও ভালো ভালো গল্প নিয়ে আসবে।